আজকের টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্ডার বেসিস, চেঞ্জ অফ বেসিস, কোঅর্ডিনেট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এন্ড ম্যাট্রিক্স। আজকে প্রথম ইন্ট্রোডাকশন অন ম্যাট্রিক্স ঢুকছে, মানে আমার পুরো ভেক্টর স্পেসে এখন পর্যন্ত কোথাও ম্যাট্রিক্সের আইডিয়াটা আসেনি যে ম্যাট্রিক্সটা কেন আসছে। ম্যাট্রিক্সটা আমি এভাবে বলতে পারি যে কতগুলো একটা নাম্বার বা অবজেক্টের একটা অ্যারে বা যেভাবে আমরা বলছিলাম, কিন্তু বেসিক কনসেপ্টটা মানে ভেক্টর স্পেসের সাথে ম্যাট্রিক্সটা কিভাবে জড়িত, ম্যাট্রিক্সটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা কনসেপ্ট। মানে পুরো ভেক্টর স্পেসে বলা যাবে একটা হার্ট। দেখা যাবে যে বিভিন্নভাবে ম্যাট্রিক্সটা আসে ভেক্টর স্পেস কনসেপ্টের মধ্যে, বিভিন্নভাবে ম্যাট্রিক্সটা আসে এবং এটা এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত পুরো ম্যাট্রিক্সটা ভেক্টর স্পেসের সাথে বা পুরো লিনিয়ার জ্যামিতির সাথে, মানে আমরা আলাদা করতে পারি না। এবং শুধু আলাদা করতে পারি না, ম্যাট্রিক্সের বিভিন্ন কনসেপ্ট গুলো এমন ভাবে ঘেটে থাকে, এমন ভাবে মিশে থাকে, অনেক ক্ষেত্রে বোঝাই যায় না যে ম্যাট্রিক্সটা কি হিসাবে ব্যবহার হচ্ছে। মানে ম্যাট্রিক্সটা এই কারণে ব্যবহার হচ্ছে না, ওই কাজে ব্যবহার হচ্ছে, মানে কান ডিস্টিংগুইশ অনেক সময়। কিন্তু এটা জরুরি খুব বোঝা যে ম্যাট্রিক্সটার রোলটা কি, মানে ম্যাট্রিক্সটার এত রোল, এত নানাভাবে ম্যাট্রিক্সটা ইউজ হয় ভেক্টর স্পেসের ক্ষেত্রে বা লিনিয়ার অ্যালজেব্রায়, নানান রোলেও ইউজ হয়। অনেক ক্ষেত্রে ওর নিজের রোলটাই, মানে ধরা যেতে পারে অনেকগুলো মানে ওর হচ্ছে ওই সিনেমায় যখন একজন 4-5টা রোল নেয় বা ডাবল রোল, হয়তো ম্যাট্রিক্সে 5খানা রোল আছে, 5টাই আইডেন্টিক্যাল। অনেক সময় সিনেমাতে যেমন ডিস্টিংগুইশ করা যায় যে কে, এখানেও অনেক সময় কিন্তু ডিস্টিংগুইশটা করা যায় যে কোন রোলটা প্লে করছে, এবং একসাথে দুটো রোল প্লে করছে। এইগুলো কিন্তু বোঝার জন্য খুব আলাদা আলাদা করে বোঝা দরকার যে এই ম্যাট্রিক্সটার বিভিন্ন রোল গুলো কি। এই জন্য বলছি এই আজকের এই লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ম্যাট্রিক্স। বেসিস অফ এফ। এফ একটা ফিল্ড, আমরা জানি যে এফ একটা ফিল্ড। এটা ধরো যে কোনো ফিল্ড, যে কোনো ফিল্ড, সেটা রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এফ এনটা আমরা জানি যে ভেক্টর স্পেস ওভার ফিল্ড, ভেক্টর স্পেস ওভার ফিল্ড ওভার এফ, এবং এটা এন ডাইমেনশনাল। যেহেতু এটা ভেক্টর স্পেস ওভার এফ, এন ডাইমেনশনাল ফিল্ড, এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এর একটা বেসিস আছে। এন খান এলিমেন্ট থাকবে বেসিসে, কারণ ডাইমেনশন এন। বেসিস ইউনিক নয়, আমরা দেখেছি বেসিক ইউনিক নয়। ইউনিক খুব ভেরি স্পেশাল কেসে ইউনিক হয়। একটা বেসিস কিরকম হতে পারে, স্ট্যান্ডার্ড বেসিস বলা হয় এটাকে। 1 0 0 0 0 এইভাবে। এটা হচ্ছে E1টা, ইএ, ইআইটা হচ্ছে 0 0 0, ith কোঅর্ডিনেট ইজ 1 আর বাকিগুলো 0, ith কোঅর্ডিনেট। বাই দ্য ওয়ে, আমি কোঅর্ডিনেট শব্দটা এই মুহূর্তে ইউজ করবো না, the ith পজিশন বেটার। and en টা হচ্ছে the last position। এটা একটা বেসিস ফর্ম করছে, সেটা ক্লিয়ারলি এটা একটা বেসিস ফর্ম করছে, কারণ যে কোনো এফএন এর যে কোনো এলিমেন্ট যদি x1 x2 xn হয়, এটা যে কোনো একটা এলিমেন্ট ইন fn, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এই এটা যদি আলফা ধরি, তাহলে দেখা যাচ্ছে আলফা ইকুয়াল টু সাম ওভার xi ei I ইকুয়াল টু 1 to n। সো এটা লিনিয়ার স্প্যান করবে পুরো এফএনটাকে, স্প্যানিং সেট। আর এটা কেন ইন্ডিপেন্ডেন্ট সেটা খুব ক্লিয়ার, এটাকে বলে স্ট্যান্ডার্ড বেসিস। আর এই যে x1 x2 xn, x1 x2 xn একটা এলিমেন্ট এফএন। এই x1 x2 xn টাকে আমি লিখছি e1 into n দিয়ে, কি হবে যে x1 into e1 plus x2 into e2 ডট ডট xn into n। এই জন্য x1 টাই আবার ওই e1 এর কোএফিসিয়েন্ট চলে আসছে, সেই জন্য এটাকে বলা হয় কোঅর্ডিনেট। যে x1 টা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা মানেটা হচ্ছে x1 টা ওই ফার্স্ট বেসিসের e1 এর সাথে গুণ থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে আমি যদি বেসিসটাকে পাল্টে দিই, অর্ডারটা যদি পাল্টে দিই, যে আমি বললাম ঠিক আছে ধরে f3 বা r3, আমি বেসিসটাকে নিয়েছি এরকম, ফার্স্ট এলিমেন্ট এটা আমার,
সেকেন্ড এলিমেন্টে এটা, থার্ড এলিমেন্টে এটা আমার বেসিস। তাহলে আমার যদি একটা এলিমেন্ট থাকে 1 2 3, যেটা R3 এলিমেন্ট, ফার্স্ট কোঅর্ডিনেট 1, কিন্তু আমি 1 2 3 কে এখন লিখবো, আমি কিন্তু লিখবো 2 into 0 1 0 প্লাস 1 into 1 0 0 প্লাস 3 into 0 0 1। তাহলে কিন্তু আমার কোঅর্ডিনেট গুলো কিন্তু 1 2 3 না, কোঅর্ডিনেট এখন 2 1 3। এই 1 2 3 এলিমেন্ট R3 এলিমেন্ট, যার কোঅর্ডিনেট গুলো হয়ে গেল কিন্তু এখন ফার্স্ট কোঅর্ডিনেটটা 2, সেকেন্ড কোঅর্ডিনেট 1, থার্ড কোঅর্ডিনেট 3, কারণ বেসিসটার অর্ডারটা পাল্টে গেছে। সো আমি যখনই পারমুটেশন অফ ভেক্টর ইন দ্য বেসিস, বেসিসের ভেক্টরগুলোকে পারমিউট করব, তখন কোঅর্ডিনেট গুলোর করেসপন্ডিং পারমুটেশন হয়ে যাচ্ছে। যেহেতু বেসিসটা একটা সেট, কোন বেসিসে কোন ভেক্টরটা আগে কোন ভেক্টরটা পরে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে 1 0 0টাকে আগে রাখতে হবে। ঠিক আছে, কেউ বলতে পারে যে 1 0 0টা প্রথমে 1, তাই আমি আগে রাখবো, ঠিক আছে, প্রথম মানগুলো আগে রাখবো, কিন্তু বেসিসটা সবসময় যে এফএনই হবে তা তো নয়। এটা আরবিট্রারি ভেক্টর স্পেস হতে পারে, যেখানে হাতি ঘোড়া ব্যাং সব আছে। আমি যেটা বেসিস হয় যেখানে হাতি ঘোড়া আর ব্যাং, এই তিনটে এলিমেন্ট দিয়ে যেটা বেসিস তৈরি হয়, আগে হাতি না আগে ঘোড়া, সেটা কাকে রাখবো এমন কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? তার মানে আমাদের এই বেসিস গুলোর অর্ডারিংটা কিন্তু আমি ইচ্ছা মতো পাল্টাতে পারি, এটা সেট। তাহলে কনসেপ্টটা তৈরি হচ্ছে কি, অর্ডার বেসিস। অনেক সময় এটাকে অর্ডার সেটও বলে, যখন সেটের মধ্যে একটা অর্ডারিং থাকে, যেটা সিকোয়েন্স হয়, মানে ফাইনাইট সিকোয়েন্স। সিকোয়েন্স মানে একটা ফাইনাইট সিকোয়েন্স, মানে এলিমেন্ট আগে পরে প্রশ্ন করতে, সেটের ক্ষেত্রে আমি এলিমেন্ট আগে পরে করতে পারি না। যখন অর্ডার সেট করা হয় তখন এলিমেন্টের আগে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের প্রশ্ন ওঠে, যে একটা সেটের মধ্যে ফার্স্ট এলিমেন্ট কি, তখন তাকে অর্ডার সেট বলা হয়। এবং এই রকম অর্ডার সেটের যে বেসিসটা তাকে বলা অর্ডার বেসিস। তার মানে অর্ডার বেসিস কিন্তু আমি যদি অর্ডার বেসিস লিখি একটা বি, তাহলে আমি সেট চিহ্ন না দিয়ে এভাবে লিখবো, আলফা ওয়ান আলফা টু গুলো হচ্ছে বেস ভেক্টর ইন ভি, এবং এটা বেসিস, আলফা ওয়ান আলফা টু আলফা এটা বেসিস। কিন্তু এই বেসিসের মধ্যে একটা অর্ডারিং আছে, যে আলফা ওয়ানটা ফার্স্ট এলিমেন্ট, আলফা এনটা সেকেন্ড এলিমেন্ট, আলফা টুটা সেকেন্ড, আলফা এনটা এনথ এলিমেন্ট। তার মানে আমি এবার যখন একটা ওই ভেক্টর স্পেসে এলিমেন্ট নেব, আলফা ভেক্টর স্পেসে এলিমেন্ট, তখন ওই যে করসপন্ডিং আলফাটা আমি লিখতে পারবো, হ্যাঁ, এবং সেটা ইউনিকলি লিখতে পারবো। আমরা দেখেছি বেসিসের সময় এটা ইউনিকলি লেখা যায়, C1 C2 Cn আর ইউনিক। ইউনিক কেন ইউনিক? যদি আলফা ওয়ান আলফা টু আলফা এন গুলো যদি অর্ডারিংটা থাকে তবে ইউনিক। অর্ডারিং না থাকলে আবার ইউনিক হবে নাকি? না, সরি, ভুল, অর্ডারিং না থাকলে ইউনিক, সেক্ষেত্রে পজিশন পাল্টে যাবে। মানে C1 C2 Cn টা কার সাথে আছে সেটা ইউনিক, যে আলফার সাথে যে কোএফিসিয়েন্ট সেটা ইউনিক। কিন্তু আমি যদি আলফা ওয়ান আলফা টু চেঞ্জ করে দিই, তখন C1 এর জায়গায় C2 আর C2 এর জায়গায় C1 চলে আসবে, কোঅর্ডিনেট গুলো পাল্টে যাবে। এবার যদি বেসিসটাও ফিক্সড হয়ে যায়, তার অর্ডারিংটাও ফিক্সড হয়ে যায়, তাহলে কোঅর্ডিনেট গুলো ফার্স্টে কে আসবে, সেকেন্ড কে আসবে, ফার্স্টের সাথে ফার্স্ট কোএফিসিয়েন্টটা ফার্স্ট ভেক্টরের সাথে বেসিসে। তাহলে C1 C2 Cn এইগুলো ইউনিক, এবং C1 C2 Cn এর অর্ডারিংটাও ইউনিক, মানে ফিক্সড হয়ে যাচ্ছে। এবং সেটা ইউনিক একটা, আলফা করেসপন্ড টু এ ইউনিক এলিমেন্ট ইন Fn। Fn এর একটা ইউনিক এলিমেন্টের সাথে ইউনিকলি আলফাটাকে ইউনিকলি C1 C2 Cn এর সাথে ম্যাপ করাতে পারছি। মানে C1 C2 Cn এটা যদি দেওয়া থাকে, তাহলে করসপন্ডিং আলফাটা পেয়ে যাবো, আলফা ইন ভি। ভিটা কিন্তু Fn নয়, ভিটা কিন্তু একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার F। Fnটাও একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার F। দুটো n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার F, যার মধ্যে Fnটা আমরা চিনি খুব ভালোভাবে, Fnটা আমার চেনা জানা আছে, Fnটাকে আমি ভালোভাবে চিনি, Rn ধরা যাক, R3টাকে ভালোভাবে জানি। এবার R এর উপর যে কোনো ভেক্টর স্পেস ওভার R উইথ ডাইমেনশন 3, তার একটা এলিমেন্টের সাথে আমি R3 একটা এলিমেন্টকে ইউনিকলি করসপন্ড করতে পারছি উইথ এ অর্ডারড বেসিস ইন দ্যাট ভেক্টর স্পেস ভি। যদি আগে একটা বেসিস ভেক্টর স্পেস বেসিস অর্ডার বেসিসটা ফিক্সড করে নিই, তাহলে আমি একটা R3 একটা এলিমেন্টের সাথে ম্যাপ করাতে পারছি। তার মানে ওই ভেক্টরগুলো একটা R3 এলিমেন্ট। একইভাবে যদি ভেক্টর স্পেস 2 ডাইমেনশনাল ভেক্টর ওভার R হয়, এনি 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার R, আর সেখানে যদি আমি একটা অর্ডার বেসিস ফিক্স করে নিই, তাহলে প্রতিটা ভেক্টরে অ্যাকচুয়ালি আমাদের মনে হবে যেন R2 মানে প্লেনের উপর একটা পয়েন্ট। সে ওটা হাতি ঘোড়া ব্যাং শব্দেও ভেক্টরটা তৈরি হতে পারে, কিন্তু হাতি একটা তখন পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, ঘোড়া তখন আরেকটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে R2 এর মধ্যে। কিন্তু এই পয়েন্টটা কাকে রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু পুরোপুরি ওই যে
ভেক্টর স্পেসটা আছে তার একটা অর্ডার বেসিসের উপর, অর্ডারিংটা পাল্টে গেলে পজিশন কিন্তু পাল্টে যাবে, 1,2 হয়ে যাবে 2,1। শুধু তাই না, আমি যদি বেসিস গুলো পাল্টে যায়, বেসিসের ভেক্টর গুলো যদি পাল্টে যায়, তাহলেও কিন্তু 2,1 হতে পারে 5,9, 5,9 হতে পারে 1,3, পাল্টে যাবে কিন্তু। এই জন্য কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু এ বেসিস, অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু অর্ডার বেসিস, কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু অর্ডার বেসিস হবে এটা। সো কোঅর্ডিনেট গুলো কিন্তু বেসিসের রেসপেক্টে করতে গেলে কোঅর্ডিনেট গুলোর মধ্যে একটা পারমিশন চলে আসবে, কিন্তু অর্ডার বেসিসের উপর করলে কোঅর্ডিনেটটা একটা ইউনিক কোঅর্ডিনেট। তার মানে যেটা বোঝা গেল যে কোনো ভেক্টর স্পেস আসলে এফএন এর সাথে একটা 1-to-1 করসপন্ড রয়েছে। তার মানে একটা ভেক্টর স্পেস আসলে কিছুই না, একটা এফএন এর মতোই বিহেভ করবে। Ordered basis and coordinate. Basis is set of or sequence যেটা বললাম, and order set basically. Coordinate of a vector হচ্ছে এটা ইউনিক, কোঅর্ডিনেট অফ দ্য ভেক্টরটা ইউনিক। কেন ইউনিক? কারণ ওটা ইন্ডিপেন্ডেন্ট। আর অর্ডারিংটাও ইউনিক থাকবে, যেটা বললাম তার কারণ হচ্ছে বেসিসের অর্ডারিংটাও ইউনিক করা, অর্ডারিংটাও ফিক্স করা আছে। আর এই যে ম্যাপিংটা এটাকে বলে কোঅর্ডিনাইজেশন। এই যে ম্যাপিংটা যেটা করা হলো ভেক্টর স্পেস থেকে যেটা ভি এলিমেন্ট নি, তাহলে এটাকে লেখা যাচ্ছে C1 আলফা 1, যেখানে অর্ডার বেসিসটা হচ্ছে আলফা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এটা অর্ডার বেসিস C2 আলফা 2 Cn আলফা। তাহলে এই অর্ডার বেসিসের রেসপেক্টে, অর্ডার বেসিসের রেসপেক্টে কিন্তু এই আলফা এলিমেন্টটা সাথে একটা 1-to-1 করসপন্ড হচ্ছে C1 C2 Cn। অর্ডার বেসিসটা যদি অর্ডারিংটা পাল্টাই একই এলিমেন্ট রেখে, তাহলে এটার মধ্যে একটা পারমিশন তৈরি হবে। আর যদি আলফা আলফা 2 পাল্টে যদি B1 B2 Bn করে দিই, তাহলে C1 C2 পাল্টে হতে D1 D2 Dn হয়ে যাবে। তাহলে ভি আর এফএনটা কি একই ভেক্টর স্পেস ভাবতে পারি? পরে আমরা দেখবো ওটা আইসোমরফিজম বলা হয়। একই ভেক্টর ভাবতে পারি, কিন্তু একটা ছোট সমস্যা আছে, একই ভেক্টর স্পেস ভাবতেই পারি, কিন্তু এই যে করসপন্ডটা, এই করসপন্ডটা কিন্তু একটা অর্ডার বেসিসের উপর ডিপেন্ডেন্ট। মানে কোন এলিমেন্টটা কার সাথে করসপন্ড হবে সেটা কিন্তু অর্ডার বেসিসটার উপর ডিপেন্ডেন্ট। এই জন্য ম্যাট্রিক্সটা এর মধ্যে, এইখানেই ম্যাট্রিক্সটা ইনভলভ হচ্ছে, কারণ অর্ডার বেসিসটা আমরা দেখবো আসলে একটা ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাও বেস করে আমি কিন্তু আমরা এই করসপন্ডটা করতে পারবো। এফএন আর ভি এর সাথে একটা করসপন্ড আছে, সেই করসপন্ডটা কিন্তু একটা অর্ডার বেসিসের উপর নির্ভর করা। এবং এই দেখবো এই করসপন্ডটা শুধুমাত্র জাস্ট এমনি একটা বাইজেক্টিভ ম্যাপিং তা নয়, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আমি আলফা কমা বিটা যদি দুখানা এলিমেন্ট নিই ভি থেকে, তাহলে আলফা আর বিটা যাকে যেখানে করসপন্ড করবে, যে D1 D2 D3 তে যদি করসপন্ড করে ডিএনএ, তাহলে আলফা প্লাস বিটাটা কিন্তু C1 এখানে করবে। তাহলে কোঅর্ডিনেট, একটা ভেক্টরে কোঅর্ডিনেট ঠিক করার জন্য যে পদ্ধতি নেওয়া হচ্ছে একটা অর্ডার বেসিস ঠিক করা হচ্ছে, সেই জন্য এটাকে কোঅর্ডিনেটাইজেশন বলা হয়। কোঅর্ডিনেট করার একটা পদ্ধতি, এটা অর্ডার বেসের উপর নির্ভর করে। অর্ডার বেসের সাথে কোঅর্ডিনেটের এই সম্পর্ক, এবং যে কোনো ভেক্টর স্পেসের ক্যারেক্টারিস্টিক্সটা এটা এফএন এর সাথে কিভাবে তারা লিঙ্ক, সেই লিঙ্কটা শুধুমাত্র একটা অর্ডার বেসিসের উপর বেস করেই, এবং সেই লিঙ্কটা শুধুমাত্র জাস্ট একটা বাইজেক্টিভ ম্যাপিং তা নয়, কিন্তু এটা আলফা প্লাস বিটা, এখানকার এই ভেক্টর স্পেস আলফা প্লাস বিটাটা এখানে কিন্তু একই ভাবে অ্যাড হয়ে যাচ্ছে এফএন এর দুটো এলিমেন্টের সাথে, এবং সি ইন্টু আলফাটাও তাই। সি ইন্টু আলফাটা কিন্তু সি ইন্টু দ্য করসপন্ডিং, আমি যদি ম্যাপটাকে টি বলি তাহলে এটা মানে টি আলফা, মানে টি অফ টিটা হচ্ছে ওই ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে টি, এটা হচ্ছে সি ইন্টু টি আলফা। এটা পরে দেখবো, এটাকে বলে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এই ধরনের দুটো ভেক্টর স্পেসের মধ্যে যখন একটা ম্যাপিং করা হয়, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে, এটাকে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ বলা হয়। এটা শুধুমাত্র ভেক্টর স্পেস বলে নয়, এটা যে কোনো ফিল্ড বা রিং এর ক্ষেত্রে একই কথা, যে কোনো স্ট্রাকচার, অ্যালজেব্রিক স্ট্রাকচারের একই কথা। যদি এই করসপন্ডিং স্ট্রাকচারটা, যে বাইনারি অপারেশন গুলো আছে, সেগুলো যদি প্রিজার্ভ করে, বলে প্রিজার্ভিং,
সেটাকে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ বলা হয়, যেটাকে আমরা এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন বলেছি। ভেক্টর স্পেসের ক্ষেত্রে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। গ্রুপের ক্ষেত্রে গ্রুপ হোমোমরফিজম, ফিল্ডের ক্ষেত্রে ফিল্ড হোমোমরফিজম, রিং এর ক্ষেত্রে রিং হোমোমরফিজম, আর ভেক্টর স্পেসের ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয়। আর এটা যদি বাইজেক্ট হয়ে তখন তাকে আইসোমরফিজম বলা হয়। এক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন আইসোমরফিক, গ্রুপের ক্ষেত্রে গ্রুপ আইসোমরফিজম, এরকম সব নাম দেওয়া হয়। এবার হচ্ছে বেসিক আইডিয়াটা যে ইনফ্লুয়েন্স অফ দ্য অর্ডার বেসিসটা কি। কি দেখা গেল, আমি একটা আলফা একটা এলিমেন্ট নিচ্ছি ভেক্টর স্পেস থেকে, কোঅর্ডিনাইজেশন করার পরে আমি একটা কোঅর্ডিনেট পাবো, এটাকে আমি আলফা এরকম ব্র্যাকেট দিয়ে লিখছি। কিন্তু মাথায় রাখতে হবে এই পুরো গল্পটার মধ্যে ইনভলভ হচ্ছে একটা বেসিস, শুধুমাত্র বেসিস না, একটা অর্ডার বেসিস। তার মানে এই কোঅর্ডিনেট করার পদ্ধতির মধ্যে এই যে মেথডটা, যে কোঅর্ডিনেশন মেথডটা, তার মধ্যে শুধু আলফাটা শুধু কোঅর্ডিনেট হচ্ছে তা নয়, এই অর্ডার বেসিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো একই আলফার ক্ষেত্রে যদি আলাদা অর্ডার বেসিস নিই, আমি আলাদা আলাদা কোঅর্ডিনেট পাবো। আবার একইভাবে যদি অর্ডার বেসিসটা ফিক্সড রাখি, আমি যে আলফাটাকে পাল্টাই, তাহলেও কিন্তু আমি কোঅর্ডিনেট গুলো পাল্টে যাবে। এবং অবশ্যই যদি অর্ডার বেসিসটা ফিক্সড রাখি, দুটো আলাদা আলফা বসাল ইনপুট দিলে এখানে কোঅর্ডিনেট আলাদা আসবে, সেটা বাইজেকশন বলে। তাহলে এই যে কোঅর্ডিনেটটা দেখতে পাচ্ছি আমি, এর কতটা অংশ অ্যাকচুয়ালি আলফা থেকে আসছে আর কতটা কি পরিমাণ এই অর্ডার বেসিসটা ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু বোঝা খুব জরুরি। এরকম কি ব্যাপার যে আমি যে কোনো একটা কোঅর্ডিনেট যদি দিয়ে দিই, কোঅর্ডিনেটটা বলে দিয়েছি মানে আউটপুটটা, আর যে কোনোটা আলফা যদি বলে দিই, তাহলে আমি কি বিটাটাকে সুইটেবলি চুজ করে যে কোনো ভেক্টরের জন্য আমি এই কোঅর্ডিনেটটা পেয়ে যেতে পারি? এটা একটা কোশ্চেন কিন্তু, যে আলফাটা আর বিটাটা মানে অর্ডার বেসিসটা দিয়ে দিলে আমি একটা কোঅর্ডিনেট পাবো, ঠিক আছে। এবার যদি কোঅর্ডিনেটটা দিয়ে দিই আর বেসিসটা দিয়ে দিই, তাহলে কি এটা যে কোনো আলফা হবো? আবার কেউ যদি কোঅর্ডিনেটটা দিয়ে দেয়, আলফাটা দিয়ে দেয়, কেউ যদি বলে আমি এই ভেক্টরে কোঅর্ডিনেট এটাই চাই, যে ওই যে ভেক্টরটা হচ্ছে হাতি, তার আমি কোঅর্ডিনেট চাই হচ্ছে 1,2,3, তাহলে কি একটা অর্ডার বেসিস আছে, এক্সিস্ট করে? এটা একটা প্রশ্ন। যদি করে দেখা যায় যে হ্যাঁ, যে কোনো কোঅর্ডিনেট দেওয়া থাকলে তার করসপন্ডিং যে কোনো আলফার জন্য যে আরেকটা অর্ডার বেসিস পাওয়া যায়, এটা ইউনিক কিনা সেটা একটা প্রশ্ন। আবার একইভাবে যে একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, একটা অর্ডার বেসিস আছে, একটা আলফা পাওয়া যাচ্ছে সবসময় ইউনিকলি, তাহলে বোঝা যাবে যে এই যে কোঅর্ডিনেটটা তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি ওই আলফাটার উপরে বা ভেক্টর স্পেস বেসিসের উপরে দুটোই সমানভাবে ইনভলভমেন্ট। যে এই আলফাটা, এই যে কোঅর্ডিনেটটা আলফারই কোঅর্ডিনেট, এইভাবে বলা সম্ভব নয় যতক্ষণ আমি অর্ডার বেসিসটা দেখছি। এটা যে কোনো ভেক্টরই কোঅর্ডিনেট হতে পারে। আমি দেখি যে একটা কোঅর্ডিনেট তৈরি হয়েছে 1,0,0,0,0,1,0,0,0, এটা কোনো যে কোনো ভেক্টরই কোঅর্ডিনেট হতে পারে। এটা অর্ডার বেসিসটাকে যদি পাল্টে দিই সেইভাবে, নাকি এটা সম্ভব নয়? নাকি কিছু অকোঅর্ডিনেট কিছু মাত্র ভেক্টরের ক্ষেত্রে শত্রু, হয়তো কিছু কোঅর্ডিনেট যেটা কোনো ভেক্টরের ক্ষেত্রে সেটা কোনোভাবেই কোনো অর্ডার বেসিস দিয়ে সম্ভব নয়। সেই প্রপার্টি গুলো স্টাডি করা কিন্তু খুব জরুরি, যে এই কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কি কতটা পরিমাণ আলফা থেকে আসছে আর কতটা পরিমাণ এই অর্ডার বেসিস থেকে আসছে। এমন যদি দেখা যায় যে যে কোনো কোঅর্ডিনেটের জন্য যে কোনো অর্ডার বেসিস, যে কোনো একটা আলফা দিলে আমি যে কোনো একটা কোঅর্ডিনেট অর্ডার বেসিস তৈরি করে ফেলতে পারি যাতে এই কোঅর্ডিনেটটা পাওয়া যাবে, অথচ উল্টোটা হচ্ছে না। অথচ একটা কোঅর্ডিনেট যদি তৈরি করে দিই আর যদি অর্ডার বেসিস দিয়ে দিই, একটা আলফা পাওয়া যাচ্ছে না, তাহলে বলা যাবে যে অর্ডার বেসিসে পাওয়ারটা বেশি, ইনফ্লুয়েন্সটা বেশি। বা উল্টো যদি হয়, তাকে বলবে না আলফার ইনফ্লুয়েন্সটা বেশি, অর্ডার বেসিস ইনফ্লুয়েন্সটা কম। এই কতটা ইনফ্লুয়েন্স, কি পরিমাণ ইনফ্লুয়েন্স, এইগুলো বোঝার জন্য কিন্তু ম্যাট্রিক্সটা জরুরি। চেঞ্জ অফ বেসিস এন্ড ম্যাট্রিক্স, এই চেঞ্জ অফ বেসিস সাথে ম্যাট্রিক্সের কি সম্পর্ক দেখা যাক। আমি এখান থেকে আলফা একটা ইনপুট দিচ্ছি এই কোঅর্ডিনেশন মেথডের মধ্যে, প্রসেসটার মধ্যে, যেটা আমি একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। এই ফাংশনে দুটো ইনপুট, একটা ইনপুট একটা ভেক্টর, একটা ইনপুট একটা অর্ডার বেসিস, আগে যেটা দেখলাম। আর তার আউটপুট আর একটা কোঅর্ডিনেট, মানে এফ এন এর এলিমেন্ট। এটা কিন্তু এফ এন এর এলিমেন্ট, এটা কিন্তু ভেক্টর স্পেসের এলিমেন্ট। আর এটা কি, এটা একটা অর্ডার বেসিস, সেটা তার মানে একটা, এটা ভি টু দি পাওয়ার এন এর এলিমেন্ট। ভি টু দি পাওয়ার এন মানে হচ্ছে কিন্তু অর্ডারিং আছে, যখন ভি টু দি পাওয়ার এন লিখছে কিন্তু অর্ডারিং রয়েছে, আর এন এর মধ্যে অর্ডারিং রয়েছে। সো ভি টু দি পাওয়ার এন লিখলে অর্ডার বেসিস একটা ভি টু দি পাওয়ার এন এলিমেন্ট, কারণ এক একটা এন খানা ভেক্টর আছে। তাহলে তার মানে আমি এটা ভাবতে পারি কোঅর্ডিনেশনটা একটা ফাংশন যার ইনপুটটা একটা ভি এলিমেন্ট, মানে ভি ক্রস ভি এন থেকে এফ এন,
not from the V to Fn. এইবার এই ম্যাপিংটা, এই যে কোঅর্ডিনেশন মেথডটা, আমি আলফা ইনপুট দিলাম, একটা বিটা, একটা রেড বিটা, একটা যে রেড ভেক্টর অর্ডার বেসিস, তার জন্য আমি একটা আলফা এটা পেলাম। যদি অন্য কোনো অর্ডার বেসিস দিতাম, আমি যদি আলফাটা একই রাখতাম, তাহলে অন্য একটা কোঅর্ডিনেট পেতাম। এবার লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে এই অর্ডার বেসিসটা এই বেসিস থেকে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে পাওয়া যায়, এবং যে এই অর্ডার বেসিসে যখন যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমি পাবো, এক্স্যাক্টলি দ্য কোঅর্ডিনেটটাও সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আসবে। দিস ইজ ইন্টারেস্টিং। তার মানে এই যে অন্য কোঅর্ডিনেট গুলো আমি কিভাবে পাবো, সেটা পুরোপুরি নির্ভর করবে দুটো অর্ডার বেসিসের মধ্যে যে লিঙ্কটা, যেটা ম্যাট্রিক্স দিয়ে লিঙ্ক করা যায়, সেটা পরে আসছে। তার মানে এই পি ম্যাট্রিক্সটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এই পি ম্যাট্রিক্সটাই আমার অর্ডার বেসিস দুটো দেওয়া থাকলে আমি এখানে বুঝতে পারবো যে কোঅর্ডিনেট গুলো কিভাবে পাল্টাচ্ছে। তার মানে বোঝা গেল যে কোনো দুটো অর্ডার বেসিস দেওয়া থাকলে করসপন্ডিং অর্ডার বেসিস চেঞ্জটা করলে আমি এখানে কোঅর্ডিনেট গুলো কিভাবে চেঞ্জ হবে সেটা পুরোপুরি এইখান আগে থেকে সেটা ফিক্সড হয়ে বসে আছে। এবার উল্টোটা দেখা যায়। এবার আলফাটা ভুলে যাই আমি এটা বুঝে গেছি যে একটা যদি দুটো অর্ডার বেসিস থাকে, তার করসপন্ডিং একটা ম্যাট্রিক্স পাওয়া যায় পি, যে ম্যাট্রিক্সটা আমার এই আউটপুট বা কোঅর্ডিনেট গুলোকে ঠিক করে দেয় একটা থেকে একটা কোঅর্ডিনেট কিভাবে যাওয়া যাবে, সেটা যে কোনো আলফার জন্য। এই পিটা কিন্তু আলফার উপর ডিপেন্ডেন্ট নয়, মাথায় রাখতে হবে। এই পিটা কিন্তু এই বিটা আর বিটা ড্যাশ দুটো অর্ডার বেসিসের উপর ডিপেন্ডেন্ট। মানে এই পিটা কিন্তু বিটা আর বিটা হ্যাট থেকে বিটা ড্যাশ থেকে ঠিক হয়ে যাচ্ছে এই পি ম্যাট্রিক্সটা। আলফাটার কোনো ভূমিকা নেই এর মধ্যে। আলফাটা, পি ইজ নট আ ফাংশন অফ আলফা। পি ম্যাট্রিক্সটা কিন্তু এই দুটো থেকে ঠিক হয়ে যাবে। সে পিটা অ্যাপ্লাই করে আলফার উপরে কোঅর্ডিনেট উপরে, সেখানে অন্য কোঅর্ডিনেট পাবো অন্য বেসিসের রেসপেক্টে। তার মানে পিটা কিভাবে তৈরি হচ্ছে? পিটা কিন্তু আলফা থেকে তৈরি হচ্ছে না, পিটা বিটা আর বিটা ড্যাশ থেকে তৈরি হচ্ছে। তাহলে আমি আরেকটা মেথড দেখছি যেখানে বিটা আর বিটা ড্যাশ দুটো অর্ডার বেসিস, সেখান থেকে একটা পি তৈরি হচ্ছে। সো আমি যদি দুটো অর্ডার বেসিস দেওয়া থাকে একটা পি তৈরি হয়। দ্য কোশ্চেন ইজ, আচ্ছা দুটো অর্ডার বেসিসের মধ্যে একটা অর্ডার বেসিস দেওয়া আছে, আর কি আমি একটা ম্যাট্রিক্স পি দিচ্ছি, তাহলে কি করসপন্ডিং আরেকটা অর্ডার বেসিস পাওয়া যাবে কি? উল্টো প্রশ্নটা আসছে। দুটো অর্ডার বেসিস দেওয়া থাকলে আমি যেমন পিটা পাচ্ছি, আমি যদি একটা অর্ডার বেসিস দিই আর একটা পি দিয়ে বলি আমি আরেকটা অর্ডার বেসিস দেখাও যার জন্য এরকম একটা পি তৈরি হচ্ছে, মানে আমাকে বিটা দেওয়া আছে, অর্ডার বেসিস বি দেওয়া আছে, স্ক্রিপ্ট বি, আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম পি, দিয়ে বললাম আমাকে আরেকটা অর্ডার বেসিস দেখাও বি ড্যাশ, যেটা কিনা ওই বি আর বি ড্যাশের করসপন্ডিং ম্যাট্রিক্সটা পি। সেটা কি তৈরি করা সম্ভব? ইয়েস। এবার নেক্সট প্রশ্নগুলো এটা কি ইউনিক? এই বি আর বি ড্যাশের জন্য একটা ইউনিক পি পাওয়া গেলে আর বি আর পি এর জন্য কি ইউনিক বি ড্যাশ পাওয়া যাবে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কতগুলো জিনিস দেখার বিষয় আছে। সেটা হচ্ছে বিটাটা কিন্তু ভিএন এর এলিমেন্ট, ভি টু দি পাওয়ার এন। এই বি বি স্ক্রিপ্ট বিটা আর স্ক্রিপ্ট বি ড্যাশটা কিন্তু সেটাও ভি টু দি পাওয়ার এন এলিমেন্ট, মানে ওই অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টের জিনিসপত্র। সো বি বি অর্ডার বেসিসটা কিন্তু কতগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে এন খানা অ্যাবস্ট্রাক্ট জিনিস মাথায় রাখতে হবে। এন খানা অ্যাবস্ট্রাক্ট জিনিস অর্ডারিং আছে, মানে এটা একটা কোঅর্ডিনেট, মানে এন টুপল, কিন্তু এন টুপলের প্রতিটা অবজেক্ট একটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর। হাতি কমা ব্যাং কমা সাপ কমা সিংহ, এরকম টাইপ। বি স্ক্রিপ্ট বি ড্যাশটা হচ্ছে সাম সর্ট অফ হয়তো সিংহ কমা বাঘ এরকম কিছু। কিন্তু পিটা কি? পিটা মাথায় রাখতে হবে, পিটা কিন্তু এফ এন এর, মানে পি এর এলিমেন্ট গুলো কিন্তু এফ থেকে এসছে, ফিল্ড থেকে আসছে। আমি যখনই কোনো একটা বেসিস থেকে বেসিসের ভেক্টর গুলোকে অন্য বেসিসটার ভেক্টর গুলো রেসপেক্টে লিখবো, তখন তার করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো কিন্তু এফ থেকে আসবে। সো পিটা কিন্তু এফ এন এর এলিমেন্ট। পিটা কিন্তু পি এর যে ম্যাট্রিক্স, তার প্রতিটা এলিমেন্ট কিন্তু এন্ট্রি গুলো কিন্তু এফ এর এলিমেন্ট। সো পিটা একটা ম্যাট্রিক্স ফ্রম এন্ট্রি ফ্রম এফ।
একইভাবে আমি আলফার কোঅর্ডিনেট গুলো করছি, যে আলফা কোঅর্ডিনেট অফ আলফা উইথ রেসপেক্ট টু বি বা কোঅর্ডিনেট আলফা উইথ রেসপেক্ট টু বি ড্যাশ, এগুলো কিন্তু এফএন এর এলিমেন্ট। এগুলো কিন্তু, এটা কিন্তু ভিএন, এটা কিন্তু ভিএন, এটা একটা এন টুপল, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র আছে। এইখানে কিন্তু এটা কোথাকার এলিমেন্ট, এটা কিন্তু এফএন এর এলিমেন্ট, এটাও এফএন এর এলিমেন্ট। এখানে ইটসেলফ একটা ভেক্টরের মতো ফর্ম করছে আবার কোঅর্ডিনেটটা। পিটা এখানে ম্যাট্রিক্স, পিটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাট্রিক্স, এটা অ্যাকচুয়ালি এফ এন ক্রস এন, এবং এটা কিন্তু সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই পি ইন্টু আলফা বিটা বি স্কিপ বি ড্যাশটা। এখানে কিন্তু কোনো মাল্টিপ্লিকেশনের গল্প নেই, এখানে মাল্টিপ্লিকেশনটা অন্যভাবে এসেছিল। এখানে মাল্টিপ্লিকেশন জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবেও দেখতে পারি, রাইট? না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখতে পারি। পিটা আছে, এখানে হয়তো একটা অর্ডার বেসিস আছে, এখানে একটা অর্ডার বেসিস, তবে এখানকার এলিমেন্ট গুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু এফ এর কোনো এলিমেন্ট নয়, কোনো স্কেলার নয়, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র, এখানেও অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র। আমার এটা কি, এই ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হয়তো এটা তো একটা এলিমেন্ট, এটা হয়তো এখানকার যে অ্যাবস্ট্রাক্ট যে লায়ন টাইগার বা কিছু একটা আছে, তাদের একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে এটাকে দেখা যাচ্ছে। এখানে গুণটা একটু অন্যরকম, এখানকার গুণটা কিন্তু একই টাইপের এলিমেন্টের সাথে গুণ হয়, মানে ম্যাট্রিক্সটা এন্ট্রি গুলো এফ এর, আর এই কলাম ভেক্টরটার বা যদি রো দিয়ে লিখি রো ভেক্টরটার এন্ট্রি গুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র। অ্যাবস্ট্রাকশনটাকে কিন্তু ব্রেক করছি আমরা বেসিক্যালি এই অর্ডার বেসিস দিয়ে, কিন্তু অ্যাবস্ট্রাকশনটা ব্রেক করার জন্য মাথায় রাখতে হবে আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট অর্ডার বেসিস কিন্তু মাথায় রাখতে হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা থেকেই যাচ্ছে ইনহেরিটে সেখানে, সেটাই দেখার বিষয় যে অর্ডার বেসিস যে অ্যাবস্ট্রাকশনটা, আর এই যে পিটা একটা এফ এর এন্ট্রি দিয়ে, একটা এফ এর এন্ট্রি দিয়ে একটা ম্যাট্রিক্স, এই দুটোর মধ্যে কোনটা কতটা কিভাবে ইনভলভ এই আউটপুট, এই জায়গাগুলো বোঝাটা কিন্তু খুব জরুরি, যে ম্যাট্রিক্সটা কি দিয়ে তৈরি হচ্ছে, এন্ট্রি গুলো কারা। কারণ এবার ইটসেলফ যদি ভিটা নিজে যদি এফ এন হয়ে যায়, এবার প্রশ্ন হতে পারে যে ভিটাই এখন এফ এন, তাহলেই অর্ডার বেসিসটা কিন্তু আবার একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অফ দ্য এলিমেন্ট ফ্রম, কারণ তখন এক একটা ভেক্টর, মানে যেটা এক একটা এলিমেন্ট, এই ভেক্টরটা এখন একটা আবার এন ডাইমেনশন, মানে এন কোঅর্ডিনেট, তার মানে এই এই যে একটা কলাম ভেক্টর, কলাম ভেক্টর একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, কারণ প্রতিটা এলিমেন্ট তখন এখানে কিন্তু একটা এলিমেন্ট হিসেবে ছিল, এলিমেন্ট গুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট, এগুলো কিন্তু এফ এন এলিমেন্ট নয়। এবার যখন এই অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট একটা এফ এন এর এলিমেন্ট হয়ে যাবে, তখন এটা একটা এন এন ক্রস এন একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। এটা কিন্তু এনই হতে হবে, ভিএন হলে এনই হতে হবে, তাহলে বেসিস তো দুটো এন, একটা এম একটা এন হতে পারে, যে বেসিস এলিমেন্ট সংখ্যা এন আর ভেক্টর স্পেসটা এফ এম, এটা হতে পারে না, এম আর এন ইকুয়াল না হলে সেটা হতে পারে না, কারণ বেসিস যেহেতু, সো এটা স্কয়ার ম্যাট্রিক্স ফর্ম করবে। সো অর্ডার বেসিস তখন ইটসেলফ যদি আমি এফ এন নিই, মানে এফ এনটাই আমার দেখছি, এবং এফ এন আমি কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করছি যে একটা অর্ডার বেসিসের রেসপেক্টে, তখন অর্ডার বেসিস ইটসেলফ একটা ম্যাট্রিক্স, যার এন্ট্রি গুলো এফ থেকে এসেছে, আরেকটা অর্ডার বেসিস আরেকটা ম্যাট্রিক্স, যেটা এফ এন এফ থেকে এসেছে এলিমেন্ট গুলো, পিটা আরেকটা ম্যাট্রিক্স যেটা গুণ করে পাওয়া যাচ্ছে, সেটাও এফ এন এর এফ একটা ম্যাট্রিক্স, যেটার এলিমেন্ট এন্ট্রি গুলো এফ থেকে আসছে, তার করসপন্ডিং আউটপুট গুলো কোঅর্ডিনেট গুলো সেটা এফ এন এর এলিমেন্ট, এবং তখন সেটা ওখানে একটা ম্যাট্রিক্স গুণ। সো এই ম্যাট্রিক্সটা কিন্তু তৈরি হচ্ছে এই দুটো অর্ডার বেসিস থেকে, সেটা অ্যাবস্ট্রাক্ট হলেও কিন্তু অসুবিধা নেই, সেটা কিন্তু সেখানে কিন্তু অ্যাবস্ট্রাকশন থেকেই যাচ্ছে। এটা যদি এফএন হয় তাহলে সেটা এখানে অত তখন অ্যাবস্ট্রাকশন থাকছে না, কিন্তু অর্ডার বেসের মধ্যে অ্যাবস্ট্রাকশনটা রয়ে গেছে। নেক্সট স্লাইডটা দেখা যাক, রোটেশন, চেঞ্জ অফ বেসিস, রোটেশনটা কিন্তু এক ধরনের চেঞ্জ অফ বেসিস, টু ডাইমেনশনাল ধরা যাক, আর ভেক্টর স্পেস হচ্ছে আর, ফিল্ড হচ্ছে আর। এটা আমার স্ট্যান্ডার্ড বেসিসটা 1,0,0, আমি যদি একটা বেসিস নিই সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, এটা কি থিটা হবে? সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা হবে, রাইট? এটা সাইন থিটা, এটা 1 নিচ্ছি, এটা 1 নিচ্ছি,
তাহলে এই কোঅর্ডিনেটটা sin থিটা cos থিটা। তো sin থিটা cos থিটা আর মাইনাস sin থিটা মাইনাস cos মাইনাস sin থিটা cos থিটা, এটা একটা বেসিস, এটা একটা বেসিস, সেটা ক্লিয়ারলি প্রুফ করা যাবে। এটা প্রুফ করা একটা সহজ রাস্তা হচ্ছে যদি আমি ইনার প্রোডাক্টটা ডিফাইন করি, সেটা পরে দেখবো। যেহেতু এটা পারপেন্ডিকুলার, একটু আগে যেটা বললাম যে পারপেন্ডিকুলার থাকলে অটোমেটিক্যালি এটা দুটো পারপেন্ডিকুলার ভেক্টর সবসময় সেটা টু ডাইমেনশনাল ভেক্টর স্পেসে একটা বেসিস ফর্ম করে। এটা পরে ইনার প্রোডাক্ট যখন করবো তখন আরো খুব সহজে বোঝা যাবে। কিন্তু এখন এই মুহূর্তে ইনার প্রোডাক্ট না জানলে কি এটা সম্ভব না? তাহলে না না, সেটা ডাইরেক্টলি করা সম্ভব। সাম a ইনটু cos থিটা sin থিটা প্লাস b ইনটু মাইনাস sin থিটা cos থিটা ইকুয়াল টু 0, 0, সেখান থেকে ab 0 দেখানো যায়। এবং যে কোনো ভেক্টরকে x, y ভেক্টরকে আমি sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা লিখতে পারবো। সেটা আমরা ক্লাস 12 আগে দেখেছি যে কি করে লেখা যায়, একটা x y কোঅর্ডিনেটকে কি করে লেখা যায় তার সেটা ওই চার্ট করে আমরা দেখেছিলাম, আমরা আগেও দেখেছি যে x ড্যাশ y ড্যাশটা কি করে আসে। সিম্পল জিওমেট্রি থেকে বোঝা যাচ্ছে যে এখানে পারপেন্ডিকুলার ডট, এইগুলো এখন নেক্সট নতুন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো এটা বেসিস, এটা অর্ডার বেসিস নিশ্চিত হওয়া যায়। হ্যাঁ, অর্ডার বেসিস হবে, নাহলে পাল্টে যাবে জায়গাটা। অর্ডার বেসিস না, এটা কি? এটা কিছুই না, রোটেশন অফ স্ট্যান্ডার্ড বেসিস, রোটেশন অফ দ্য স্ট্যান্ডার্ড বেসিস। স্ট্যান্ডার্ড বেসিস একটাই, স্ট্যান্ডার্ড বেসিস রোটেশন বেসিক্যালি, থিটা অ্যাঙ্গেলের রোটেশন। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে একটা ডিস্টেন্সের কনসেপ্ট কিন্তু এখানে আছে, যে 1, 0। এই ডিস্টেন্সের কনসেপ্ট আছে বলে আমি sin থিটা cos থিটা নিয়েছি। আমি ইচ্ছা করে কিন্তু 2 sin থিটা 2 cos থিটা নিতে পারতাম। আর একটা হচ্ছে 3 - 3 sin থিটা 3 cos থিটা। এটা কি অর্ডার বেসিস না? এটাও একটা অর্ডার বেসিস, এটাও একটা বেসিস ফর্ম করবে, এটা অর্ডার বেসিস। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এখানে ডিস্টেন্সটার কনসেপ্ট কিন্তু পাল্টে যাবে। আগে আগে অর্ডার বেসিস রেসপেক্ট, আগে স্ট্যান্ডার্ড বেসিস রেসপেক্টে যে ডিস্টেন্সের কনসেপ্ট ছিল, এখানে সেই ডিস্টেন্সটা প্রিজার্ভ করবে। যাই হোক, আমরা এখন পর্যন্ত কিন্তু ডিস্টেন্সে ঢুকিনি। মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখনো ডিস্টেন্সের মধ্যে ঢুকিনি। নর্ম, ডিস্টেন্স মানে এক ধরনের নর্ম, তার মধ্যে এখন ঢুকিনি। কিন্তু পরে যখন ঢুকবো তখন দেখবো একটা ভেক্টর স্পেস, একটা লিনিয়ার স্পেস অনেক সময় বলা হয়, তার মধ্যে যদি ডিস্টেন্স বা নর্ম ডিফাইন করা তাকে নর্ম লিনিয়ার স্পেস বলে। আমাদের এরপরে উদ্দেশ্যটা নর্ম লিনিয়ার স্পেস গুলোকে নিয়ে আলোচনা করা, ডিস্টেন্সের কনসেপ্টটাকে ঢুকিয়ে ভেক্টর স্পেসটাকে বোঝা। আর এই ডিস্টেন্সের কনসেপ্ট রয়েছে, যে সমস্ত ভেক্টর স্পেসের মধ্যে ডিস্টেন্সের কনসেপ্ট রয়েছে তাদের মধ্যে ভেক্টর স্পেসটা কিভাবে ইনভলভ এবং ডিস্টেন্স সাথে ভেক্টর স্পেসের সম্পর্কটা, ভেক্টর স্পেসের যে ক্যারেক্টারগুলো এখন পর্যন্ত পড়ছে উইদাউট ডিস্টেন্স, তার সাথে ডিস্টেন্স যখন ঢুকবে তাদের মধ্যে ইন্টার লিঙ্ক যে থিওরেমস গুলো, ইন্টার লিঙ্ক যে ডিস্টেন্সও আছে ভেক্টর স্পেসের কনসেপ্ট আছে, তার দুটো মিলেমিশে কি ধরনের নতুন নতুন থিওরেম তখন হবে, সেগুলো স্টাডি করাটা কিন্তু বেশি জরুরি। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীকালে দেখবো যে ভেক্টর স্পেসগুলোর মধ্যে ডিস্টেন্স কনসেপ্টটা না থাকলে আমার বেশি কিছু করার মানে লাভ নেই। এটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস করে কিছু লাভ হয় না, আমাদের ডিস্টেন্স কনসেপ্ট আছে। আরেক ধাপ এগিয়ে আমাকে করতে হয়, সেটা অ্যাঙ্গেলের কনসেপ্ট। অ্যাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে ইনার প্রোডাক্ট। এই নর্মাল, অর্থনর্মাল বেসিস কথাটা মানে হচ্ছে নর্মাল মানে হচ্ছে ইউনিট, ইউনিট ভেক্টর মানে ডিস্টেন্সের কনসেপ্ট তৈরি হয়েছে। অর্থ শব্দটার অর্থ হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থগোনাল। তার মানে এটা একটা অর্থনর্মাল বেসিস বলা হয় যখন দুটো ভেক্টর তারা পারপেন্ডিকুলার থাকে। এখানে R2 এর ক্ষেত্রে এটা যদি হাতি ঘোড়া ব্যাংক শব্দ হতো, আমি কিন্তু পারপেন্ডিকুলার কনসেপ্ট আসতো না, মানে আসতো, আমাকে তা তৈরি করতে হতো, আমাকে তাকে ওখানে ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হতো। আমি যদি এখানে একটা অ্যাঙ্গেলের কনসেপ্ট এখানে অলরেডি ডিফাইন্ড হয়ে আছে R2 এর মধ্যে, এটা যদি পারপেন্ডিকুলার হয় এবং ভেক্টরগুলো যদি ইউনিট ভেক্টর হয় মানে ওয়ান লেন্থের হয়, তখন তাকে বেসিসটাকে অর্থনর্মাল বেসিস বলা হয়। এবং অর্থনর্মাল বেসিসের ক্ষেত্রে ব্যাপারটা মানে লাইফ মেক্স ভেরি সিম্পল। সেখানে এই থিওরেমস গুলো অনেক ইজিলি প্রমাণ করা সম্ভব। একটা অর্থনর্মাল, যে কোনো এনখানা অর্থগোনাল বেসিস মানে ভেক্টর, সেটা অটোমেটিক্যালি বেসিস হয়ে যায়, সেটা ইন্ডিপেন্ডেন্ট ইজিলি শো করে দেওয়া। অর্থগোনাল হয়, নর্মাল হওয়ার দরকার। এবং আমরা দেখবো এরপরে একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট, যে একটা বেসিস থেকে, যে কোনো বেসিস থেকে অর্থনর্মাল বেসিস কি করে ফর্ম করা যায়, সেটাকে গ্রাউন্ড-স্মিথ অর্থনর্মালাইজেশন বেসিস বলা হয়। এটা নেক্সট যখন আমি নর্মালিটি বা এই ইনার প্রোডাক্ট এবং নর্ম জিনিসটা ডিফাইন করব, যতক্ষণ না পর্যন্ত আমার নর্ম বা ইনার প্রোডাক্ট বা ডিস্টেন্স এই কনসেপ্টগুলো না আসছে, ততক্ষণ কিন্তু বেসিক্যালি অর্থনর্মাল বেসিস কথাগুলো কোনো মানে নেই। আপাতত এই মুহূর্তে আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বোঝালাম, কিন্তু এরপরে কিন্তু আবার ভুলে যেতে হবে। যখনই ভেক্টর স্পেসের মধ্যে থাকবো আমরা কিন্তু কখনোই মাথায় রাখবো না এগুলো, কোনো ভেক্টর স্পেস প্রমাণ, কোনো থিওরেম প্রমাণ করার সময় কিন্তু কখনোই আমরা এই অর্থগোনালিটি
এই মুহূর্তে ইউজ করতে পারবো না, এখন পর্যন্ত যতটা আমরা শিখেছি ইউজ করা যাবে, ইউজ না করে আমাকে করতে। যে কারণটা কি, হয়তো ইউজ করলে করা যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে ইউজ করেও যদি করতে করবো, আবার ইউজ না করে দুটোই চেষ্টা করবো যে এই অর্থগণাল লিটারেচারটাকে বা নর্মাল মানে নর্মটাকে ইউজ করে করলে তো সহজ হচ্ছে। এবার ভাববো যে আচ্ছা ঠিক আছে, নর্মটা ইউজ না করে বা ডিস্টেন্সের কনসেপ্টটাকে না এনে ডাইরেক্টলি শুধুমাত্র ভেক্টর স্পেসের যে কনসেপ্ট গুলো দিয়ে সেটা দিয়ে করা সম্ভব কিনা, হয়তো এটা বড় হবে, ভাবতে হবে যে সেটা দিয়ে সম্ভব কিনা, তাহলে বুঝবো যে এটা এই প্রপার্টিটা শুধু মানে নর্ম লিনিয়ার স্পেসের জন্য, যে কোনো লিনিয়ার স্পেসের জন্য ভেক্টর স্পেসের ক্ষেত্রে ট্রু, তাহলে সেটা বোঝা যাবে। এই জন্য প্রুফ গুলো এই কন্ডিশন গুলো ছেড়ে কোনো কনসেপ্টটাকে কোনো একটা স্ট্রাকচারটাকে বাদ দিয়ে একবার নিলে হয়তো সহজ হয়ে যায় প্রুফটা, না নিলে বড় হয়, কিন্তু আদৌ করা যায় কিনা বা কাউন্টার এক্সাম্পল দেওয়া যায় কিনা সেগুলো ভাবতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এর আগে যেটা বললাম যে প্রোডাক্টটা কেন ম্যাট্রিক্সের প্রোডাক্টটা এইভাবে ডিফাইন হয়েছে, সেটা এখান থেকে অনেকটা ক্লিয়ার যে আমাকে যে বিটা আর বিটা ড্যাশের মধ্যে যদি পি ভেক্টর ম্যাট্রিক্স তৈরি করে এরা, আবার এরা যদি আরেকটা বি স্ক্রিপ্ট বি ডাবল ড্যাশ, এরা যদি আবার একটা পি ড্যাশ তৈরি করে, তাহলে এরা ডাইরেক্টলি কি তৈরি করছে, এবং এটা তখনই এই পি ইন্টু পি ড্যাশ এটা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে তখনই ডিফাইন হবে, মানে সেভাবেই ডিফাইন করতে হবে যাতে কিনা আমি এই ডাইরেক্টলি দুটো স্টেপকে একটা স্টেপে জোড়ার জন্য আমার কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডেফিনেশনটা যেটা আমরা ক্লাস 12 এ ডেফিনেশন করেছি, ডেফিনেশন দরকার। অন্য কোনো যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অন্য কোনো ভাবে ডিফাইন করতাম, তাহলে কখনোই বলতে পারতাম না যে এই দুটো স্টেপকে একসাথে জুড়ে আমি যে ম্যাট্রিক্স, এটা আরেকটা ম্যাট্রিক্স অবশ্যই আছে, এটা আরেকটা ডাইরেক্ট ম্যাট্রিক্স, সেটাকে আমি ধরা যাক কিউ, ওয়েদার দিস কিউ ইজ, কোশ্চেনটা এইভাবে বলা দরকার, এটা এইভাবে বলা ঠিক নয়, কোশ্চেনটা বরঞ্চ এইভাবে ফ্রেম আউট করা যায় যে এখানে আরেকটা ম্যাট্রিক্স যায়, এটা এটা বি বি থেকে বি ডাবল ড্যাশে যাওয়ার জন্য একটা ম্যাট্রিক্স আছে, whether this q is equal to q p p dash or not, this is a question. The answer will be yes if our matrix multiplication defined like that. ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অন্য কোনো ভাবে ডিফাইন করলে কিউটা কিভাবে পেতাম না, তো সেক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রশ্নটা আসছে, কারণ অ্যাসোসিয়েটিভ না হলে এই জায়গাটা আসবে না, মানে এই জায়গাটা কি হবে, স্ক্রিপ্ট বি ইকুয়াল টু পি আলফা বি ড্যাশ, এবং আলফা বি ড্যাশটা আবার পি ড্যাশ আলফা বি ডবল ড্যাশ, আগে একটা পি আছে, এই এখানে কিন্তু মাথায় রাখতে হবে। এবার কিন্তু আমি এখানে চলে এসেছি সবাই, এটা একটা ম্যাট্রিক্স এন ক্রস এন ম্যাট্রিক্স, পি পি ড্যাশ দুটোই এন ক্রস এন ম্যাট্রিক্স উইথ এন্ট্রি ফর্ম এফ, আর এই আলফা বক্স এই বি ডাবল ড্যাশ এটাও কিন্তু একটা কলাম ভেক্টর এন্ট্রি ফর্ম এফ, তাহলে এটা তখনই এই জিনিসটা এই, অথচ আমার ডাইরেক্টলি একটা কি আছে, ডাইরেক্টলি এটা ইকুয়াল টু আবার সাম কিউ ইনটু এটা, এবার এটা তখনই সম্ভব এই দুটো ইকুয়াল হয় যদি আমি এটা আলাদা করতে পারি, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দরকার, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওইভাবে গুণটা না ডিফাইন করলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আসবে না। সেই জন্য ম্যাট্রিক্সটার ইনভলভমেন্ট এখানে, এবং ম্যাট্রিক্সটা ওইভাবে ডিফাইন করেছি বলে গুণটা, মানে ম্যাট্রিক্সটা কেন সেটা এই মুহূর্তে ফার্স্ট এখানে ম্যাট্রিক্সটা গুণফল আমার দরকার নেই, আমি জানি যে এটা জাস্ট দুটো বেসিস, আমি একটা বেসিসকে আরেকটা বেসিস যখন লিখবো কতগুলো কোএফিসিয়েন্ট পাবো এফ এর থেকে, সেই কোএফিসিয়েন্ট গুলো পরপর আমি রো ওয়াইজ লিখে দিলাম, একটা ম্যাট্রিক্স, এটা জাস্ট অ্যারেঞ্জমেন্ট, সিম্পল অ্যারেঞ্জমেন্ট, এটা কোনো গুণ টুন এখন ডিফাইন করা দরকার নেই, জাস্ট এই পিটা তৈরি করার জন্য কোনো গুণের দরকার নেই, কিন্তু গুণের দরকারটা আছে এখানে, যখন এটাকে পিটাকে এইভাবে লিখবো, এই পিটা যখন তৈরি করছি বি আর বি ড্যাশ থেকে, তখন গুণের দরকার নেই, তখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই, তখন তো একটা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট আছে ভেক্টর বিটা বিটা ওয়ান, বিটা ধরো আলফা আলফা এন, আর ওটা হচ্ছে আলফা ওয়ান ড্যাশ, ওটা আলফা এন ড্যাশ, জাস্ট কি হচ্ছে আমি আলফাটাকে আলফা ওয়ানটাকে বা আলফা ওয়ান ড্যাশটাকে আমি আলফা ওয়ান আলফা এন দিয়ে লিখছি, বা আলফা ওয়ানটাকে আমি আলফা ওয়ান ড্যাশ আলফা ডট ডট আলফা এন ড্যাশ দিয়ে লিখছি, তার মানে একটা কতগুলো কোএফিসিয়েন্ট দিয়ে গুণ হচ্ছে, এই কোএফিসিয়েন্ট গুলো এফ থেকে এসেছে, সেই কোএফিসিয়েন্ট গুলো আমি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ দেখে নিতে হবে, এটা আমার প্রতিবারই গুলিয়ে যায় কোনটা রো ওয়াইজ আর কখন কলাম ওয়াইজ লিখতে হয়, এক রো ওয়াইজ বা কলাম ওয়াইজ লিখলে সুইটেবল একটা ম্যাট্রিক্স পাবো, যেটা দিয়ে এইখানে পি গুণ করলে সেটা, এই পিটা দিয়ে গুণ করে এটা আসার জন্য কিন্তু একটু দেখে নিতে হবে রো ওয়াইজ লিখতে মানে কলাম ওয়াইজ, ওটা একটু একটু চেক করে নিতে হবে, এটা গুলিয়ে যাবে রো ওয়াইজ লিখতে হবে না কলাম ওয়াইজ লিখতে হবে, সেটা পরে দেখা যাবে যে কলাম ওয়াইজ আর রো ওয়াইজ চেক করে নিতে হবে একবার, একটা ছোট এক্সাম্পল নিয়ে চেক করে দেখা যায়, R2 তেই দেখা যায় সেটা। এখানে যখন ডিফাইন করছি এই কোঅর্ডিনেটের সাথে, তখন গুণটা দরকার, এখানে এই পিটা তৈরি করার জন্য কোনো গুণ দরকার নেই, এটা অ্যাবস্ট্রাক্টলি তৈরি হচ্ছে, এখানে যখন পিটা তৈরি হচ্ছে গুণের দরকার নেই,
গুণে দেখো আমার কখন হচ্ছে, যখন আমি আবার নতুন একটা অর্ডার বেসিস তৈরি করছি, আরেকটা 3 নম্বর অর্ডার বেসিস, তখন গুণটাকে ওই একই গুণ যেই গুণটা আমি এখানে ডিফাইন করে পেয়েছিলাম, এই আলফা বিটা উইথ রেসপেক্ট টু আলফা বি ড্যাশ, সেই একই গুণ আবার আমাকে এই কিউটা তৈরি করে দেবে। ইন্টারেস্টিং এটাই, গুণটা আলাদা করে এখানের জন্য একরকম ভাবে ডিফাইন করা, এই কোঅর্ডিনেটের জন্য আবার দুটো বেসিসের জন্য আলাদা করে ডিফাইন করা দরকার নেই, ওই একই ডেফিনেশন আমার এখানে দুটো জায়গায় পারপাস সার্ভ করে। এটা কিছুটা ম্যাজিক, মানে কিছুটা কেন হলো, মানে মনে হতে পারে এটা আশ্চর্য ব্যাপার যে একইভাবে ডিফাইন করে দুটোতেই সেটা হোল্ড করে, দুটোতেই সেটা আমি হেল্প পেলাম। যে একদিকে ডিফাইন এখানে হয়তো কায়দা করে ডিফাইন করেছি যাতে গুণটা এমন ডিফাইন করলে এই গুণটা চলে আসে, এই জায়গাটা চলে আসে, সেই গুণটাই আবার এখানেও চলে আসবে। কেন হলো? কারণ এখানে এলো সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য। এটা যে কোনো একটা গুণ যেভাবে ডিফাইন করলেই হতো, শুধু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা যাতে হোল্ড করে। গুণটা আমি অন্যভাবে ডিফাইন করলে চলতো, যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করতো তাহলে গুণটা যে কোনো ভাবে ডিফাইন করলে আমি কিউটা পি ইন্টু পি ড্যাশ পেয়ে যেতাম। কিন্তু সেখানে সেই গুণটা আবার এখানে আলফা বি ইকুয়াল টু পি ইন্টু আলফা বি ড্যাশ নাও দিতে পারতো। এমন ভাবে গুণটা ডিফাইন করতে হচ্ছে ওই প্রপার্টিটা মানে পারপাসটা ফুলফিল হচ্ছে, আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করে যাচ্ছে। দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবার আসছে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সিস্টেম লিনিয়ার ইকুয়েশন কি? এটা আগেও আমরা করেছি ক্লাস 12-এ, যে কিছু একটা a11 x1 প্লাস ডট ডট a x1n xn ইকুয়াল টু সে b1 a m1 x1 প্লাস ডট ডট a mn xn ইকুয়াল টু bm। আমরা দেখেছি পুরো জিনিসটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, a11, জাস্ট লেখার পদ্ধতি। এবং এটাও দেখেছিলাম যদি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ওইভাবে ডিফাইন করি যেভাবে আমরা ডিফাইন করেছি ক্লাস 12-এ, সেই একই গুণ আবার এখানেও ওয়ার্ক করে যাবে। ইন্টারেস্টিং, আগে দুটো কেসে ওয়ার্ক করে গিয়েছিল একই গুণ, ওই গুণটা ওইভাবে ডিফাইন করলে দুটো কেসেই আমার ফুলফিল হচ্ছিল, দুটো পারপাস ফুলফিল হচ্ছিল। এখানেও সেই একই গুণ আমাকে হেল্প করবে। কোথাও মনে হচ্ছে না একই জিনিস লিঙ্ক হচ্ছে, কিন্তু ওখানের সাথে এরকম সম্পর্ক আছে? হ্যাঁ, নিশ্চয়ই সম্পর্ক আছে। পরে দেখবো যে এই সিস্টেম লিনিয়ারের সাথে আমার ওই অর্ডার বেসিসের সম্পর্কটা পরে দেখবো, নিশ্চয়ই সম্পর্ক আছে বলেই এই একই জিনিস হয়ে যাচ্ছে। এবং এই যে সম্পর্কটা ইনহেরিট একটা ভেতরে একটা কিছু ইনার সম্পর্ক আছে, যেটা হার্ট পুরোটার, যে সম্পর্কটা পুরোপুরি সব জায়গায় সম্পর্কটা বাইরে আমি বাইরে দেখতে পাচ্ছি, ভেতরে একটা কিছু আছে যে আসল জায়গায় বসে আছে, যে জিনিসটা বাইরে সমস্ত সম্পর্ককে শো করছে, সেইটাই কিন্তু ম্যাট্রিক্সের মূল বিষয়। যে ম্যাট্রিক্সটার আসল জিনিসটাই হচ্ছে সেটা, যে ম্যাট্রিক্সের মধ্যে এমন কিছু আছে যেটা সব জায়গাতেই যখন বেরোচ্ছে, যখন বাইরে দেখাচ্ছে, সুন্দর সম্পর্কগুলো হোল্ড করে দিচ্ছে। প্রতিটা সম্পর্কে কোথাও মিস হচ্ছে না, একটা ম্যাট্রিক্স দিয়ে হয়ে যাচ্ছে সব। মানে ম্যাট্রিক্সে এমন কিছু আছে যেটা আমরা বাইরে বাইরে দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস। কারণ ম্যাট্রিক্সের পুরো বুঝতে গেলে কিন্তু এই বাইরে বাইরে কটা জিনিস দেখলে হবে না, আমাকে ম্যাট্রিক্সের সমস্ত কটা ইউটিলিটি গুলো দেখতে হবে এবং সেগুলো ভেতরে ঢুকে দেখতে হবে যে ম্যাট্রিক্সের মধ্যে কি এমন জিনিসটা আছে। যে আমি সিম্পল কতগুলো জিনিস লিখেছি, কত রো কলাম, এর মধ্যে কি এমন বিউটি রয়েছে যেটা সবকিছুতেই চলে আসছে, হয়ে যাচ্ছে। এখানেও হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স, কেন হয়ে যাচ্ছে? এখানেও সে একই গুণ কাজ করছে। শুধু তাই নয়, এটার থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ ইকুয়েশন। ধরা যাক আমি দুটো লিনিয়ার ইকুয়েশন কম্বিনেশন করবো, লিনিয়ার কম্বিনেশন করবো, মানে হচ্ছে এরকম, আমি এই ফার্স্ট ইকুয়েশনকে হয়তো C1 দিয়ে গুণ করবো বা C1 দিয়ে গুণ করবো। ফার্স্ট ইকুয়েশন, তো ফার্স্ট ইকুয়েশন আমি C1 দিয়ে গুণ করলাম, সেকেন্ড ইকুয়েশনকে আমি C12 দিয়ে গুণ করবো, থার্ড ইকুয়েশনকে C1n C1m দিয়ে গুণ করবো, 1 2, তারপরে ইকুয়েশনটাকে 2 1 দিয়ে শুরু হবে, 2 1 x1 2n xn, লাস্ট ইকুয়েশনকে C1m দিয়ে গুণ করবো। m খানে ইকুয়েশন আছে, করলাম, করে আমি একটা নতুন ইকুয়েশন পেলাম, নতুন ইকুয়েশন, নিউ ইকুয়েশন। I have a new equation, এটা হচ্ছে C11b1 C1m। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন তৈরি করতে চাই, ওই n খানা থেকে আমি আরেকটা ইকুয়েশন তৈরি করতে চাই, C121 দিয়ে গুণ করবো, এবার C22 দিয়ে গুণ করবো পরেরটাকে,
C2m দিয়ে গুণ করবো, C21 B1 এরকম করে করে আমি কে খানা এরকম করতে চাই, কে খানা আবার নতুন একটা সিস্টেম তৈরি করতে চাই যেখানে কে খানা ইকুয়েশন আছে, আগে এন খানা ইকুয়েশন ছিল, ওই আগের গুলো থেকে লিনিয়ার কম্বিনেশন তৈরি করছি। CK1 প্লাস CK2 CKM is equal to যা যা হবে CK1 B1। মজার ব্যাপার এই যে আগে যে ইকুয়েশন গুলো ছিল তার লেফট হ্যান্ড সাইডটা কিন্তু লিনিয়ার কম্বিনেশন অফ x1 x2 xn ছিল। একটা নতুন সিস্টেম ইকুয়েশনে প্রতিটা ইকুয়েশনে কিন্তু ওই যে লিনিয়ার কম্বিনেশন অফ x1 x2 xn তারাও লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন এগেইন লিনিয়ার কম্বিনেশন অফ x1 x2 xn। তার মানে এই ফার্স্ট ইকুয়েশনটা কিন্তু x1 x2 xn একটা লিনিয়ার কম্বিনেশন। তার মানে কি ফার্স্ট ইকুয়েশনটা কিন্তু আসলে একটা সাম d11 x1 প্লাস ডট ডট d1 m xn d1 xn xn say it is say e1 এরকম করে করে লাস্টটা কিন্তু dk1 x1 ডট ডট dkn xn ইকুয়াল টু ek। এই ফার্স্ট ইকুয়েশনটা কিন্তু এটা, ফার্স্ট ইকুয়েশনটাকে আমি এভাবে লিখেছি, সেকেন্ডটাকে লিখেছি আর এটার সাথে একই একই ইকুয়েশন, জাস্ট x1 x2 দিয়ে ভেঙে লিখেছি। তাহলে d11 টা কি, d11 টা আসলে c11 a11 প্লাস c12 a12 প্লাস ডট ডট c1m a1m। d12 টা কি, d12 টা হচ্ছে c11 a12 প্লাস c12 a22 প্লাস ডট ডট c1m am2। একইভাবে e1 টা কি, e1 টা হচ্ছে এটা। একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এটা আসলে কিছুই না, আমি আসলে এই যে সিস্টেমটা ছিল যেটা কিনা এই যে সিস্টেমটা তার আগে আমি আসলে একটা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করেছি যেটা কিনা ওই c11 ডট 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 c1m এখানে ck1 ডট 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 ckm এখানেও সুইটেবলি ওই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ হয়েছে c ম্যাট্রিক্সটা। আর যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ তাহলে আমরা কি করতে পারি, তার মানে নতুন যে সিস্টেমটা আমার এটা আসলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ। নতুন সিস্টেমটা যেটা এসছে ওটা কে খানা ইকুয়েশন আছে, ইকুয়েশন সংখ্যা পাল্টে গেছে, সেটা আসলে একটা x1 x2 লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনটা একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সটা আসলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল, এবং গুণফলটা ওইভাবেই ডিফাইন করতে হবে আমাকে, গুণফলটা সেভাবেই ডিফাইন হয়েছে। এই জন্যই d11 টাই যে c11 a11 c12 ডট 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 c1m a1 m1 ওই গুণটা এইভাবে ডিফাইন করেছি বলে এই যে c1m am1 এই যে c1m am1 এই রো কলাম গুণটা ডিফাইন করেছিলাম বলেই আমি এই d11 টাকে এইভাবে দেখতে পাচ্ছি। x1 এর কোএফিসিয়েন্টটা d11 টা এই এই রোটা এই কলামটার প্রোডাক্ট হিসেবেই আসবে, আদারওয়াইজ আমি d11 টা আসলে এইটাই এদের প্রোডাক্টটাই। তাহলে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি ওইভাবে ডিফাইন করি d11 আমার ফার্স্ট এলিমেন্টটা d11 হবে, তাহলে আমি ওই যে ম্যাট্রিক্স গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এই সি আর ম্যাট্রিক্স গুণ করে যে ডি ম্যাট্রিক্সটা পাবো সেই ডি ম্যাট্রিক্সটাই আমার ডাইরেক্টলি x1 x2 xn এর লিনিয়ার কম্বিনেশনটা শো করবে এই নতুন সিস্টেমটার জন্য, এবং সেটার জন্য এই গুণফলটাকে এইভাবে ডিফাইন করতে আমি বাধ্য। তাহলে একই গুণফল একই ডেফিনেশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমার সব জায়গাতে কাজ করে যাচ্ছে। কি এমন আছে ম্যাট্রিক্সের মধ্যে, ম্যাট্রিক্সের গুণের মধ্যে কি এমন জিনিস আছে সেটা সব জায়গাতেই একই জিনিস, এখানেও ওখানেও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনেও একই জিনিস কাজ করছে। এটা বোঝার জন্য কিন্তু আরো সময় লাগবে, এই মুহূর্তে ভেতরটা বোঝা যাবে না ম্যাট্রিক্সের মধ্যে কি আছে যার জন্য জিনিসটা ঘটছে, এটার জন্য কিন্তু আরো কতগুলো পরে আরো একটু না এগুলো ধরা যাবে না। এবার নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্স সিস্টেম। ইকুইভ্যালেন্স সিস্টেম মানে কি, এই যে নতুন একটা সিস্টেম তৈরি হলো, আগে এন খানা ইকুয়েশন এম খানা ইকুয়েশন ছিল, এন খানা ভেরিয়েবল এন ভেরিয়েবল আর এন ইকুয়েশনস, আমি সেখান থেকে নতুন জিনিস কি তৈরি করেছি, একটা এন ভেরিয়েবল, ভেরিয়েবল সংখ্যা পাল্টায়নি, আর হচ্ছে কে ইকুয়েশন, কে ছোট হতে পারে বড় হতে পারে এন এর থেকে। একটু চিন্তা করলে বোঝা যাবে যে এই যে নতুন আগের যেগুলো আগের ইকুয়েশনের সলিউশন সেটা পরের ইকুয়েশনের সলিউশন। কোনো একটা x1 x2 xn যদি এই ফার্স্ট সেটটাকে স্যাটিসফাই করে তাহলে সেকেন্ড সেটটাকে স্যাটিসফাই করবে, কিন্তু উল্টোটা ট্রু নাও হতে পারে। নতুন সিস্টেমটা কে এখানে ইকুয়েশনের যে সিস্টেমটা সেখানে স্যাটিসফাই করলে
এখানে এই আগেরটাই যে এম খান ইকুয়েশনের যে সিস্টেমটা সেখানে স্যাটিসফাই নাও করতে পারে, কিন্তু solution of this first equation, first system, the m equation system is a solution of the k equation system. কারণ এখানে বসিয়ে দিলে তো x1 x2 xn বসিয়ে দিলে b1 দেবে, এবং সেখানে এভাবেই লিখেছি আমি, এখানে তাহলে সেটা c11 b1 তৈরি করে দেবে সেই সেই সলিউশনটা। উল্টোটা ট্রু নাও হতে পারে। তার মানে all the solution of the first system is a solution of the second system, but the converse may not be true. But যদি এমন হয় যে ফার্স্ট ইকুয়েশনটাকে সিস্টেমটাকে আমি সেকেন্ড সিস্টেমের আবার লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি, ফার্স্ট সিস্টেমটাকে মানে ফার্স্ট ইকুয়েশনটাকে a11 x1 ডট a1 xn xn টা ইকুয়াল টু b1, সেটাকে আমি এই d11 এই যে এখানে ইকুয়েশনে কম্বিনেশন লেখা সম্ভব, তাহলে কি আসবে? তাহলে এই দুটো সলিউশন সেটটা সেম, দুটো সলিউশন সেট। তার মানে কি? তার মানে আমি আরেকটা ম্যাট্রিক্স পাচ্ছি, সেটা হচ্ছে এল ম্যাট্রিক্স, যেটা আবার একবার বাদিক দিয়ে গুণ করলে আলটিমেটলি a1 a2 তৈরি হয়ে যায়। তার মানে কি? আমি যে এটা যদি a ধরি, এটা যদি x, এটা তাহলে ax ইকুয়াল টু b ছিল, তারপর আমি এটা c দিয়ে গুণ করেছি, ax ইকুয়াল টু cbx, আবার একটা কিছু পেয়েছি, হয়তো cb টা d, হয়তো আরেকটা e দিয়ে গুণ করেছি, যেটা কিনা ই ম্যাট্রিক্স আসলে কিছুই না, সেটা হচ্ছে a11 x1 প্লাস ডট a1n xn। এই ইকুয়েশনটাকে আমি ওই কে খানা ইকুয়েশনের কম্বিনেশনে যে লেখার জন্য যে ম্যাট্রিক্সটা, সেটা যদি আবার গুণ করি, আমি ব্র্যাকেট দিচ্ছি না, ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ব্র্যাকেট দেবো না, সিবি, এবং আবার সে এটাই ফিরে আসবে, মানে এটা আসলে আলটিমেটলি ax হয়ে যাবে। তার মানে এই ইসিটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করে। তার মানে ইসিটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করে। তার মানে যদি আমি এরকম ওই সি ম্যাট্রিক্সটার করসপন্ডিং আরেকটা ম্যাট্রিক্স ই পাই, তার জন্য ইসিটা আইডেন্টিটি, তাহলে আমি এই উল্টোটাও করতে পারবো, মানে আমি ফার্স্ট ইকুয়েশন সেট অফ ইকুয়েশনটাকে সেকেন্ড সেট অফ ইকুয়েশনের লিনিয়ার কম্বিনেশন লেখা সম্ভব, এবং সেক্ষেত্রে দুটো সলিউশন সেট সমান হয়ে যাবে। এইটাকে বলে ইকুইভ্যালেন্স সিস্টেম। ইকুইভ্যালেন্সের ডেফিনিশনটা কিন্তু ম্যাট্রিক্স দিয়ে নয়, ইকুইভ্যালেন্স সিস্টেমের ডেফিনিশনটা হচ্ছে একটা সিস্টেমকে অন্য সিস্টেমে লিনিয়ার কম্বিনেশনে লেখা সম্ভব, তাহলে সেটাকে ইকুইভ্যালেন্স সিস্টেম বলা হয়। সেক্ষেত্রে প্রুফ করতে হবে আমাদের যে ইকুয়েশন সলিউশন সেম হয়, এবং উল্টোটাও ইট ইজ ইফ অনলি ইফ দ্য সলিউশনস সেট আর ইকুয়াল দেন দ্য সিস্টেম ইজ ইকুইভ্যালেন্স। মানে আমাকে এক ইকুয়েশন যদি সলিউশনটা সেম থাকে দুটো সিস্টেমে, সেক্ষেত্রে একটা অপরটার লিনিয়ার কম্বিনেশনে লেখা সম্ভব, দুদিকটাই প্রুফ করতে হবে। এবং সেক্ষেত্রে ম্যাট্রিক্সটাও তার করসপন্ডিংটা হচ্ছে ইসি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিইউ আইডেন্টিটি হয়, এবং তার মানে ইনভার্টিবল হয়। এরকম অনেকগুলো ইকুইভ্যালেন্ট কন্ডিশন রয়েছে, যে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হওয়ার জন্য ইসি ইকুয়াল টু আইডেন্টিটি, সি ইকুয়াল টু আইডেন্টিটি, তারপরে এই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন আছে, বা এই সিস্টেমটা থেকে এই সিস্টেমটা ইকুইভ্যালেন্ট সিস্টেম বা সেম সলিউশন সেট অফ সলিউশনস, এগুলো শুনতে একই রকম মনে হলো কিন্তু আলাদা, ডেফিনেশন অনুযায়ী আলাদা। সেই প্রতিটা ইকুইভ্যালেন্সি কিন্তু চেক করা দরকার, তাহলে পুরো ম্যাট্রিক্সের গল্পটা আরো ভালোভাবে বোঝা যায়। নেক্সট যেটা মোটামুটি বলা হয়ে গেছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টু কনজিকিউটিভ বেসিস চেঞ্জ অপারেশন, যেটা বললাম সেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেবে। টু কনজিকিউটিভ চেঞ্জ অফ ইন দ্য সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, সেটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তৈরি করবে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি যেভাবে ডিফাইন করেছি ক্লাস 12 সেভাবে ডিফাইন করলে এটা সম্ভব। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে আমরা ক্লাস 12 ডিফাইন করেছিলাম ইজ অ্যাসোসিয়েটিভ। এটা অ্যাসোসিয়েটিভ অটোমেটিক্যালি হয়ে গেছে। মানে মনে হতে পারে যে কি আশ্চর্য, আমাকে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তো এইভাবে ডিফাইন করা দরকার ছিল, না হলে তো আমি এটাকে লিখতে পারবো না এইভাবে। আমি যখনই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এইভাবে লিখবো, এই গুণটা আমি এইভাবে ডিফাইন করবো, এটার সাথে এটা গুণ করে আমি ফার্স্ট এলিমেন্ট, তখনই আমি দুটো সিস্টেম লিনিয়ার ইকুয়েশনকে পরপর চেঞ্জটাকে আমি দেখতে পাবো, এই টু কনজিকিউটিভ চেঞ্জ। তার জন্য ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমি এইভাবে ডিফাইন করতে বাধ্য হচ্ছি। সেটা অ্যাসোসিয়েটিভ হবে কিনা সেটা কিন্তু ভাবিনি আমি আগে, আমি কিন্তু একবার দেখিনি অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। আমার মনে হয়েছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইভাবে ডিফাইন করা দরকার, না হলে আমি এই জিনিসটা করতে পারবো, দুটো ম্যাট্রিক্সে একটা হিসেবে লিখতে পারবো না। যেই আমি দেখলাম আরে সমস্যা ছিল, এটা ম্যাট্রিক্স অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটিভ বডি হোল্ড করে গেল। মানে আমি দুটো জিনিস মাথায় রেখে একসাথে করিনি, অ্যাসোসিয়েটিভ হবে আবার আমি ওটাও ফুলফিল করবো, সেটা কিন্তু করিনি। আমি করার সময় একটাই মাথায় রেখেছি, যে কোনো একটা, যে ঠিক আছে আমাকে সিস্টেম লিনিয়ার ইকুয়েশনটাকে আমি যাতে দুটো চেঞ্জকে আমি একসাথে লিখতে পারি, তাই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইভাবে গুণ করা যাক, এইভাবে ডিফাইন করা যাক মাল্টিপ্লিকেশন অটোমেটিক্যালি, লাইক এ গিফট, অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা চলে এলো তার সাথে সাথে। ইন্টারেস্টিং, অ্যাসিড বডি চলে এলো বলেই ব্যাপারটাকে অনেক সহজ, এবং লাইফ মেক্স ভেরি ইজি উইথ ম্যাট্রিক্স। পুরো গল্পগুলো আরো সহজ হয়ে গেল ম্যাট্রিক্স দিয়ে লিখলে, ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ মানে এক্সপ্রেস করলে পুরো গল্পটা ইজি হয়ে যাচ্ছে। এই কারণে
যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কায়দা করে ডিফাইন করেছি আমরা, যাতে এগুলো করা যায়। বাই ভার্চু অফ দিস ডেফিনেশন, some sort of gifted, this associative property is gifted in this definition. এই গিফটের জন্য আমরা চেষ্টা করেছি জিনিসটাকে সহজ করা, এবং যতটা সহজ করার চেষ্টা করেছিলাম বাই ভার্চু অফ দিস অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বাই গিফট, তার থেকেও বেশি সহজ হয়ে গেছে পুরো গল্প। আপাতত আজকে এই পর্যন্ত।